আচ্ছা ঠিক সাজাদ ভাই নাম্বার যাচ্ছে না একটু ঢাকা থেকে আমাকে একটা ফোন করেছে তো একটু বই দেই এই তোমরা দেখতে পাচ্ছ জি ম্যাম শুনতে পাচ্ছ জি ম্যাম আচ্ছা আমি কেন জানি শুধু একজনকে দেখি কেন কোথায় আমার সমস্যা হলো আচ্ছা হোক অসুবিধা নাই যাই হোক আমি আজকে পড়াতে চাইলাম ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন যেটাকে খুব সহজ ভাবে বা ছোট হিসেবে আমরা বলি IUGR IUGR ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন আবার IUGR ইন্ট্রা-ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন IUD বললে ইন্ট্রা-ইউট্রাইন ডেথ ফিটাল ডেথ আচ্ছা এখন বাই ডেফিনিশন এটা আমরা বাই ডেফিনিশন যেটা বলছি আচ্ছা IUGR is defined as estimated fetal weight at or below the 10th percentile of the gestational age যে gestational age থাকবে সেই এজে যদি 10 percentile কম তার ওয়েট হয় সেটাকে আমরা বলবো intra-uterine growth restriction growth restriction can occur in preterm term and postterm babies এটা এই না যে শুধু টার্ম হলে হয়ে যাবে বা পোস্ট টার্ম হবে তা না একটা প্রিটার্ম বেবিরও দেখা যাচ্ছে গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে এখন 32 উইকস প্রেগন্যান্সি এই সময় ওর যা ওয়েট হওয়া উচিত ছিল দেখা হলো তার চেয়ে ওয়েটটা 10% কম হচ্ছে বাই ডেফিনিশনে এটাই তোমাদেরকে বলতে হবে যে ওয়েট যদি অ্যাট অর বিলো দ্য 10% of for gestational age it is called the IUGR intra-uterine growth restriction it can occur in preterm term and postterm babies preterm term and postterm baby মানে সবারই হতে পারে প্রিটার্ম টার্ম পোস্টটার্ম সব ক্ষেত্রেই হতে পারে এটা মাথায় রাখুন যেমন এটা হচ্ছে একটা নরমাল গ্রোথ কার্ভ হ্যাঁ এই যে নরমাল গ্রোথ কার্ভের মধ্যে আমাদের হচ্ছে 37 উইকসে গিয়ে হচ্ছে অ্যাট লিস্ট 2.5 কেজি হবে এর যদি 10% কম থাকে তাহলে তখনই আমরা তাকে বলবো যে হচ্ছে গ্রোথটা কম হচ্ছে হ্যাঁ আচ্ছা ইনসিডেন্স হচ্ছে ডিসম্যাচুরিটি এটাকে আবার অনেকে ডিসম্যাচুরিটিও বলে হ্যাঁ ডিসম্যাচুরিটি কম্প্রাইজেস অ্যাবাউট 1/3 of low birth weight babies and it is about 5% among the term 15% among the postterm তার মানে আমাদের লো বার্থ ওয়েটের 1/3 বেবি ডিসম্যাচুরিটি থাকে আর টার্ম প্রেগন্যান্সির মধ্যে 5% দেখা যায় যে এদের IUGR থাকে আর পোস্ট টার্ম মানে ডেট পার হয়ে গেলে এদের আমরা দেখি 15% থাকে তার টার্ম কি জিনিস টার্ম হচ্ছে 37 completed week থেকে up to 42 weeks 37 completed week থেকে up to 42 weeks this is the term তাহলে টার্মে আমাদের 5% after 42 weeks এরপর দেখা যায় 15% এ তোমার হচ্ছে IUGR থাকে আচ্ছা টাইপস এর মধ্যে তোমাদের জন্য হচ্ছে একটা কমন টাইপস এটুকু এই টাইপটা মনে রাখলে হবে আরো নিউয়ার ক্লাসিফিকেশন আরো অনেক টাইপ আছে এখানে একটা আমরা বলছি সিমেট্রিক্যাল আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক একটা হলো সিমেট্রিক একটা হলো অ্যাসিমেট্রিক সিমেট্রিক মানে সিমিলার সিমেট্রিক refers to infant in which the all organs are decreased proportionally সবকিছু মানে মাথাও ছোট হাতও ছোট পাও ছোট সবই ছোট সব ছোট 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 এজল ছোট একটা বাচ্চা কিন্তু সবকিছু ছোট বড় না আচ্ছা সেটাকে বলবো আমরা সিমেট্রিক্যাল এখানে এন্ডোজেনাস ডিফেক্ট রিজাল্টিং ইন ইম্পেয়ারমেন্ট অফ ফিটাল আর্লি সেলুলার হাইপারপ্লেসিয়া আর্লি যে সেলুলার হাইপারপ্লেসিয়া হয় সেখানে দেখা যাচ্ছে ইম্পেয়ারমেন্টটা হচ্ছে আর অ্যাসিমেট্রিক যেটা সেখানে রেফার্স টু ইনফ্যান্ট ইন হুইচ অল দ্য অর্গানস আর ডিক্রিজ ডিসপ্রপোর্শনালি এখানে প্রপোর্শনালি সবকিছু ছোট হবে না যেমন ব্রেনের সঙ্গে লিভারের সঙ্গে কিডনি এগুলোর যেটা যে প্রপোর্শন আছে তা না একটার সঙ্গে একটা প্রপোর্শন ঠিকভাবে মিলবে না এবং এটা হচ্ছে ডিউ টু হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিপ্রাইভেশন মানে হাইপোঅক্সিজেনেশন ইন্ট্রাইউটেরাইন হাইপোঅক্সিজেনেশন হচ্ছে হ্যাঁ আর এই সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যালের মধ্যে একটু পার্থক্য করার জন্য আমরা যেটুকু অনেক কিছু পার্থক্য আছে কিন্তু তোমরা খুব সহজ করে যেটুকু মনে রাখবা এটুকু মনে রাখলে হবে সেটা হচ্ছে দ্য বেবিস হেড এন্ড বডি আর প্রপোর্শনালি স্মল মাথা এবং বডি একই রকম ধরনের ছোট মাথাও ছোট বডি ছোট may occur when the fetus experienced a problem during the early development তাহলে asymmetrical হবে যদি early development এ যদি কোনো প্রবলেম হয় early development এ asymmetrical টা হবে baby's brain is abnormally large
when the compared to the liver লিভারের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে বেবি হেডটা অনেক বড় লার্জ may occur when the fetus experience a problem during the later development তোমাদের পার্থক্য বলার জন্য দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে সিমেট্রিক্যালি হচ্ছে হেড এবং বডি হচ্ছে প্রপোর্শনালি সেম যা থাকা উচিত তাই থাকবে নাম্বার 1 নাম্বার 2 সিমেট্রিক্যাল প্রবলেম হচ্ছে হলো আর্লি উইকস অফ প্রেগন্যান্সিতে আর্লি উইকস অফ প্রেগন্যান্সিতে এটা প্রবলেম অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে ব্রেনটা হবে লার্জ কম্পেয়ার্ড উইথ দ্য লিভারের চেয়ে ব্রেনটা বড় থাকবে এটা হচ্ছে may occur when the fetus experiencing problem in later mother pregnancy মানে শেষের দিকে গিয়ে সমস্যাটা বেশি হবে in normal infant নরমালে দেখা যায় brain weight about 3 times more than the liver তাহলে নরমালি সময় দেখা যায় যে ব্রেনের যে ওয়েট লিভারের চেয়ে 3 গুণ কিন্তু অ্যাসিমেট্রিক্যাল আইডিয়া দেখা যাচ্ছে ব্রেনটা হচ্ছে 5 or 6 টাইম মোর দ্যান লিভার লিভারের চেয়ে অনেক বড় ব্রেনটা থাকে হ্যাঁ ব্রেনের ওয়েটটা লিভারের চেয়ে অনেক বেশি বড় থাকে তাহলে সিমেট্রিক এন্ড অ্যাসিমেট্রিক্যাল এই দুইটা ক্লাসিফিকেশন তোমাদের লাগবে যদিও আরো আমাদের জন্য একটা নিউয়ার ক্লাসিফিকেশনের মধ্যে তিনটা ক্লাসিফাই করে নিউয়ার ক্লাসিফিকেশনের মধ্যে যদি কেউ কোনো সময় জিজ্ঞেস করে তাহলে বলতে পারো যদি খুব একটা মনে না রাখতে চাও বা না রাখতে পারো তাতে কোনো সমস্যা নাই আচ্ছা এটা কি এটা এক নাম হচ্ছে নরমাল স্মল ফিটাসেস দুই নাম হচ্ছে অ্যাবনরমাল স্মল ফিটাসেস তিন নাম হচ্ছে গ্রোস রেস্ট্রিক্টেড ফিটাসেস normal small fetuses মধ্যে have no structural abnormality normal umbilical artery lighter but weight is less they are not at risk and do not need any special care এদের তেমন কোনো সমস্যা দরকার নেই যদি umbilical artery নরমাল থাকে লাইকারের ভলিউম এবং কালার নরমাল থাকে শুধু ওয়েট একটু কম তাহলে এটা আমাদের তো সমস্যা কিছু নেই abnormal small fetuses এটা নরমাল আর abnormal small fetus কিন্তু but abnormal have chromosomal abnormalities or structural malformation. They are lost cases and deserve the termination as nothing can be done. যেহেতু এটা chromosomal abnormality হতে পারে এদের জন্য আমরা টার্মিনেশনটা এদের জন্য আমরা সাজেস্ট করব আর একটা আসলে growth restricted fetuses are due to the impaired placental function appropriate and timely treatment or termination can improve the prospects. Growth restriction হচ্ছে due to হচ্ছে impairment of the placental function. Placental function impairment hyperoxygenation হচ্ছে এটা যদি আমি টাইমলি অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ট্রিটমেন্ট করি এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইমে যদি এটাকে আমি টার্মিনেশন করি তাহলে এর প্রগনোসিসটা ভালো হবে ধরো আমি 32 উইকসে গিয়ে দেখলাম যে এর ওয়েটটা একটু কম হচ্ছে 32 উইকসে গিয়ে আমার কাছে মনে হলো যে আইইউজেড এর যা ফিচার থাকা দরকার সব ধরনের ফিচারগুলো পাচ্ছি তাহলে তখন আমি এই 32 উইকস থেকে 4 উইকস পর্যন্ত 2 সপ্তাহ অবজার্ভ করে এটাকে আমি টার্মিনেশন করে ফেলতে পারি যেখানে সব ধরনের ব্যবস্থা আছে স্পেশালি যেখানে এনআইসিইউ আছে সেখানে আমি যদি করে ফেলতে পারি তাহলে এই বাচ্চাটার বাকি 3 সপ্তাহ ইন্ট্রাইউটেরাইন থেকে হাইপোক্সিক কন্ডিশন না থেকে এক্সট্রা ইউটেরাইন বাইরে নিয়ে এসে ওর এক্সট্রা ফিডিং দিয়ে ওর যে গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে সেটাকে আমরা রিকভারি করতে পারবো এখন আসলে ইটিওলজি কেন আমাদের এরকম হচ্ছে তাই না ইটিওলজি আইইউজিআর ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন কেন হচ্ছে আইইউজিআর কিছু কজ আছে ম্যাটারনাল কিছু হচ্ছে ফিটাল কিছু কম্বাইন্ড তাহলে ম্যাটারনাল মধ্যে কনস্টিটিউশনাল মানে স্মল ওমেন ম্যাটারনাল জেনেটিক এন্ড রেসিয়াল ব্যাকগ্রাউন্ড যারা হলো সবাই বাটু ছোট ছোট মানুষ হ্যাঁ যাদের স্মল ওমেন মানুষের যদি ওমেন যদি ছোট হয় তাহলে ওর বাচ্চাটা ছোট হবে ম্যাটারনাল জেনেটিক কোনো ফ্যাক্টর যদি থাকে বা রেসিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড থাকে এটা হতে পারে আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লাসেন্টার ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি যে কারণে প্রেগন্যান্সিতে এই প্লাসেন্টাল ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি হবে তার মানে হলো হাইপোক্সিক কন্ডিশন হবে সেই কন্ডিশনগুলো এগুলো মানে মেডিকেল ডিজিজ যেগুলো আছে ভাস্কুলার ডিজিজ যেগুলো আছে সেগুলো যদি থাকে পেশেন্টের তাহলে আমাদের হচ্ছে তার প্লাসেন্টা সাপ্লাই করে যাবে হাইপোক্সিয়া হবে এবং হচ্ছে বেবি আইজিআর হবে কি কি সেগুলা প্রিএক্লাম্পসিয়া ক্রনিক হাইপারটেনশন ক্রনিক রেনাল ডিজিজ কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার ডায়াবেটিস মেলাইটাস ভাস্কুলার ডায়াবেটিস মেলাইটাস ইউজুয়ালি বেবি বড় হয় হ্যাঁ ইউজুয়ালি বেবি বড় হয় আইইউজিআর হবে যদি তোর ভাস্কুলার লিশন থাকে হ্যাঁ ভাস্কুলোপ্যাথি থাকে ভাস্কুলার চেঞ্জ যদি থাকে তাহলে ওইসব ক্ষেত্রে তোমার ডায়াবেটিসের রোগীগুলোকে বাচ্চাটা আইইউজিআর হবে সিকেল সেল অ্যানিমিয়া যদি থাকে এখানে সিকলিং হয়ে যায় হ্যাঁ ভেসেলের মধ্যে সিকলিং হয়ে যাওয়ার জন্য তখন হাইপোক্সিক কন্ডিশন হয়ে তখন হচ্ছে ইন্টারউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হয় আচ্ছা
আর এটা হচ্ছে নট অ্যাসোসিয়েটেড উইথ প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি না, কিন্তু এগুলোর কারণে দেখা যায় যে বাচ্চাগুলা আইইউজিএল, যেমন সিভিয়ার ম্যালনিউট্রিশন, তো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি লাগবে না, ম্যালনিউট্রিশনের জন্যই তো সাপ্লাই দিতে পারবে না। যে স্মোকিং যারা করে, নিকোটিন যারা হয়, অ্যালকোহল ইনজেকশন যাদের করে, হিমোগ্লোবিন প্যাথি যাদের থাকে, তাদের অটোমেটিক্যালি দেখা যায় প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি ছাড়াও এরা আইইউজিআর হয়। এখন আসা হলো একটা হলো প্লাসেন্টাল কজ। প্লাসেন্টাল কি কি হতে পারে? অ্যাবনর্মাল প্লাসেন্টেশন। অ্যাবনর্মাল প্লাসেন্টেশন মানে প্লাসেন্টার যে নর্মাল ইমপ্ল্যান্টেশন সাইট আছে, যে তোমার হলো আপার পোর্শন অফ দ্য ইউটেরাস নিয়ার টু ফান্ডাস, anterior posterior of the uterus near the fundus, ফান্ডাসের কাছাকাছি, তা না হলে হয়তো প্লাসেন্টা প্রিভিয়া হলো, অথবা এমন কোনো জায়গায় একটা প্লাসেন্টেশন হলো, স্কারের হলো, অথবা ফাইব্রয়েড আছে তার উপরে হলো, এটা একটা হতে পারে। ক্রনিক ভিলাইটিস যদি থাকে, কোনো ক্রনিক মানে ভিলাই যেগুলো আছে সেটা যদি কোনো ইনফেকশন যদি থাকে, প্লাসেন্টা যদি ইনফ্রাক্ট যদি হয়, প্লাসেন্টা ইনফ্রাকশন যদি হয়, আগে আগে যদি ইনফ্রাকশন বেশি হয়ে যায় তাহলে ইনসাফিসিয়েন্সি হবে। প্লাসেন্টা প্রিভিয়া এটা ইমপ্লান্টেশনের মধ্যে পড়ে। প্লাসেন্টার হেমানজিওমা, প্লাসেন্টার যে কোনো টিউমার থাকে, পুরো অ্যাঞ্জিওসিস যদি থাকে, হেমোরেজিক এন্ডোভাস্কুলাইটিস যদি থাকে, এত কঠিন কঠিন যে জানা লাগবে, সহজ জিনিসগুলো জানলেই হবে মোটামুটি। আর যদি মুখস্থ রাখতে পারো ভালো, হেমোরেজিক এন্ডোভাস্কুলাইটিস এগুলো যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে প্লাসেন্টাল কজের মধ্যে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়, এটা হতে পারে। আর ফিটাল হচ্ছে যদি কোনো ক্রোমোজোম অ্যাবনর্মালিটি থাকে, মাল্টিফ্যাক্টরিয়াল কোনো ডিফেক্ট থাকে, ইনবোর্ন এরর অফ দ্য মেটাবলিজম, অথবা যে টর্চ ইনফেকশন থাকে, অথবা মাল্টিপল জেস্টেশন মানে টুইন অথবা ট্রিপলেট অথবা কোয়াড্রুপ্লেট, এই ধরনের কোনো কিছু যদি থাকে, তাহলে ওরা একটা বাচ্চাতে থাকলে যে ওয়েট হবে, দুইটা বাচ্চা থাকলে কখনো একটা বাচ্চার সমান ওয়েট হবে না। দুইটা মিলে হয়তো একটার বেশি ওয়েট হবে, কিন্তু একটা সে কম কম হবে। সেই জন্য মাল্টিপল জেস্টেশন, টর্চ, inborn error of metabolism, multifactorial defect and chromosomal abnormality, এগুলো হচ্ছে আমাদের fetal cause for developing the intrauterine growth restriction or IUGR, intrauterine growth restriction or IUGR। এই যে একটা দেখো একটা বাচ্চা, ইন্ট্রাইউটেরাইন একটা বাচ্চা, মেমব্রেনের মধ্যে আছে, মাথাটা একটু বড় ছোট, এই দেখো হাড্ডি হাড্ডিগুলো দেখা আছে, তার মানে লিভার, এটা একটা অ্যাসিমেট্রিক্যাল আইউজিআর মনে হচ্ছে। আচ্ছা, and what are the pathophysiology? The reduced availability of nutrients in the mother, তার মানে মাদারের নিউট্রিয়েন্টস এর অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে। Reduce the transfer of the nutrient by the placenta to the fetus and reduce the utilization by the fetus, তিনটা জিনিস। এক নাম্বার হচ্ছে নিউট্রিয়েন্টস কমে যাচ্ছে, দুই নাম্বার হচ্ছে প্লাসেন্টা ফিটাসে নিতে পারছে না, তিন নাম্বার হচ্ছে ফিটাসে নিতে পারছে কিন্তু ফিটাস ইউটিলাইজ করতে পারছে না। তাহলে একটা হলো নিউট্রিয়েন্টস এর ডেফিসিয়েন্সি, একটা হলো ট্রান্সফারের প্রবলেম, একটা হলো ইউটিলাইজেশনের প্রবলেম। এই তিনটাই হচ্ছে বেসিক প্যাথোফিজিওলজি। সেটাকে আবার স্টেপ 1, 2, 3 হিসাবে ভাগ করা হয়েছে। স্টেপ 1 এ বা ফেজ 1 এ গিয়ে প্রথমে কি হয়, কম্পেনসেশন ফেজ, এটাকে মনে করছে কম্পেনসেশন ফেজ। এখানে এসে আমার যে জিনিসটা হবে, একটা ক্রনিক হাইপোক্সিয়া। ক্রনিক যদি কোনো হাইপোক্সিয়া থাকে তাহলে তোমার হচ্ছিল আমাদের এখানে রিলিজ হবে হচ্ছিল ইরাইথোপয়েটিন। হ্যাঁ, ইরাইথোপয়েটিন রিলিজ হবে। ইরাইথোপয়েটিন যখন রিলিজ হবে তখন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে তো ভালোই হলো। তাহলে কি ভালো হলো, ইনক্রিজ দ্য ফিটাল ব্লাড অক্সিজেশন ক্যারিং ক্যাপাসিটি এন্ড অক্সিজেন স্যাচুরেশন। তাহলে ইনিশিয়াল কম্পেনসেট মানে এই সময় কম্পেনসেট করতে পারছে, হ্যাঁ, তাহলে হাইপোক্সিয়া কন্ডিশন হলো, কিন্তু ওর ইরাইথোপয়েটিন তৈরি হয়ে ওর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়ে, অক্সিজেন স্যাচুরেশনকে বেশি করে ও কম্পেনসেট করার চেষ্টা করলো বা চেষ্টা করছে। দিস ইজ দ্য ফেজ 1। আচ্ছা, কিন্তু ডিক্রিজ দ্য ফিটাল মুভমেন্ট এন্ড অল্টারেশন অফ দ্য ফিটাল বিহেভিয়ার স্টেট এন্ড ডিক্রিজ দ্য গ্রোথ। তো কম্পেনসেশন তো সবসময় করতে পারবে না, তখন আলটিমেটলি ওর মুভমেন্টও কমে যাবে, অল্টারেশন হবে ফিটাল বিহেভিয়ার এবং গ্রোথও কমে যাবে। আচ্ছা, অ্যাকুট এন্ড ক্রনিক হাইপোক্সিয়া, অ্যাকুট এবং ক্রনিক হাইপোক্সিয়া আছে একটু করে হাইপোক্সিয়া, এই ধরনের ক্ষেত্রে যদি হয় তাহলে রিডিস্ট্রিবিউশন অফ দ্য কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ দ্য ব্লাড সাপ্লাই টু হার্ট, ব্রেন এন্ড দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ইনক্রিজ দ্য ব্লাড সাপ্লাই টু হার্ট, ব্রেন এন্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাহলে অ্যাকুট এবং ক্রনিক হাইপোক্সিয়াতে রিডিস্ট্রিবিউশন অফ কার্ডিয়াক আউটপুট যেটা আছে ও রিডিস্ট্রিবিউশন করে দেয় কোন জায়গাগুলোকে আমাকে বেশি দিতে হবে। তাহলে হার্ট একটা ইম্পর্টেন্ট অর্গান, ভাইটাল অর্গান, ব্রেন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওগুলা সে দিবার চেষ্টা করে। হ্যাঁ,
দিলে কি হবে, তারপরে ডিক্রিজ দ্য পারফিউশন টু নন এসেন্সিয়াল টিস্যু, যেগুলো আমাদের কম প্রয়োজনীয় জিনিস, যেগুলোতে সেগুলোতে আমাদের তখন হচ্ছে হলো পারফিউশনটা কম হচ্ছে, যেমন হলো পেরিফেরাল টিস্যু, মাসল, স্কিন, জিআই ট্র্যাক্ট। তাহলে এগুলোতে গিয়ে তখন আমাদের কিন্তু কম দিচ্ছে। হ্যাঁ, আমাদের বেশি দিচ্ছে হলো হার্ট, ব্রেন, হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কম দিচ্ছে হলো পেরিফেরাল টিস্যু, মাসল, স্কিন অ্যান্ড জিআই ট্র্যাক্ট। Phase 2 এসে fetal tissue are under the perfused and the aerobic metabolism leads to acidosis. And তখন যেহেতু পারফিউশনটা তখন কম হবে, আন্ডার পারফিউজড, এবং অ্যানারোবিক এখানে অ্যানারোবিক মেটাবলিজম হবে। আমার অ্যানারোবিক মেটাবলিজম হলে অ্যাসিডোসিস ডেভেলপ হবে। অ্যাসিডোসিস হলে এই মেটাবলিক অ্যাসিডোসিস ডিক্রিজ দ্য অক্সিজেন অ্যাফিনিটি টু দ্য ফিটাল গ্লোবিন, তখন ফিটাল হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটিটা কমায় দেবে। And during this phase, the oxygen requirement to core organ can be maintained depending on the length of the insult. কতদিন পর্যন্ত হাইপক্সিয়া থাকে, তারপরে এর মেইন জিনিসগুলা মনে হবে, মেইন জিনিসটা বোঝা যাবে। আর ফেজ 3 তে হচ্ছে ফিজিওলজিক্যাল ডিকম্পেনসেশন। অক্সিজেন রিকোয়ারমেন্ট ফর ইভেন হার্ট, ব্রেন অর অ্যাড্রিনাল আর নট মেট, হচ্ছে না। And this is an unstable situation and it is a dependent. এই সময়টা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ইফ নট কারেক্টেড মে রেজাল্ট ইন ব্রেন ইনজুরি অর দ্য ডেথ। এইভাবে যদি চলতেই থাকে তাহলে আলটিমেটলি ব্রেন ইনজুরি বা ডেথ হয়ে যাবে। তোমাদের এই ফেজটা, প্যাথোফিজিওলজির বেসিক ফেজটা না জানলেও হবে, তোমরা যদি শুধুমাত্র এইটুকু বলতে পারো সেটাই হবে। তোমরা বলতে পারো, হ্যাঁ, তোমরা মেইনলি এই প্যাথোফিজিওলজি যেটা দিছি আমি, প্যাথোফিজিওলজি, যে তিনটা জিনিস কমে যায়, একটা হচ্ছে নিউট্রিয়েন্টসের অ্যাভেলেবিলিটি কমে যায়, একটা হচ্ছে ট্রান্সফারের প্রবলেম হচ্ছে, আর একটা ইউটিলাইজেশন প্রবলেম। তিনটা যে কোনো একটা জায়গায় ডিফেক্ট যদি হয় তাহলে আমাদের আইজিআর হতে পারে, এটা মনে রাখলেও হবে। আর এই পুরোটা যদি পড়তে পারো ফেজ 1, ফেজ 2, ফেজ 3, তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। এখন আমরা চলে আসি যে আমরা একটা আইজিআর পেশেন্টকে কিভাবে ডায়াগনোসিস করবো। হ্যাঁ, কিভাবে ডায়াগনোসিস করবো। পোস্ট গ্রাজুয়েশনের জন্য আইজিআর একটা খুব ইম্পর্টেন্ট টপিকস, এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য আইজিআর এর খুব মানে ইচ এন্ড এভরিথিং, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, এভরিথিং আলাদা করে পড়তে হয়। কিন্তু তোমরা অ্যাজ এ হোল শুধু পড়ে রাখো, অ্যাজ এ হোল আইজিআর পড়ে রাখলে তোমাদের জন্য এনাফ, আমাদের তো দরকার নেই। এখন হলো ক্লিনিক্যালি। ক্লিনিক্যাল মানে একটা পেশেন্টের কি থাকবে, পেশেন্ট কি হিস্ট্রি দিবে আমাদেরকে। পেশেন্ট হিস্ট্রি দিবে হচ্ছে হলো একটা অ্যামোনিয়ার হিস্ট্রি দিবে, তাই না? 7 মাস, 8 মাস, 9 মাস, 32 উইকস, 34 উইকস, বা এরকম একটা অ্যামোনিয়ার একটা হিস্ট্রি সে দিবে, হিস্ট্রি দিবে। আর একটা আমাদেরকে কি হিস্ট্রি দিতে পারে, সে ইম্পর্টেন্ট হিস্ট্রি দিতে পারে, সেটা হচ্ছে আমার ওজন বাড়ছে না, ম্যাটারনাল ওয়েট গেইন হচ্ছে না, আমার কিন্তু ওজন বাড়ছে না, এটা কিন্তু একটা পেশেন্ট একটা হিস্ট্রি দিতে পারে। আবার পেশেন্ট নিজেও বলতে পারে যে আমার নিজের কাছে মনে হচ্ছে আমার পেটটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমার পেটটা ছোট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু পেশেন্ট বলতে পারে। আচ্ছা, এখন বলুক বা না লোক, আমার কাছে যদি একটা রোগী রেগুলার চেক আপে থাকে, রেগুলার যদি চেক আপে আমার একটা পেশেন্ট থাকে, তাহলে আমি রুগীটাকে আগে যেরকম দেখছি তার চেয়ে এখন কি দেখলে আমি বুঝবো যে হ্যাঁ আমার মনে হচ্ছে গ্রোথ হচ্ছে না, সেটাই হচ্ছে ক্লিনিক্যালে আমরা কি দেখবো। তাহলে আমরা যে কোনো পেশেন্ট ক্লিনিকে কি করে, আগে হিস্ট্রি নিই, তারপরে কি করি, তারপরে জেল ফিজিক্যাল এক্সামিনেশন করি, তারপরে কি করি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, তারপরে প্রয়োজন হলে পার ভেজাল এক্সামিনেশন করি। কিন্তু এই অফসাইড কেসে আমাদের পার ভেজাল এক্সামিনেশন করার লেবার ছাড়া প্রয়োজন নেই, পেশেন্ট লেবারে না আসলে প্রয়োজন নেই। তাহলে হিস্ট্রির মধ্যে পেশেন্ট আমাকে একটা অ্যামোনিয়ার হিস্ট্রি দিল যে আমার 7 মাস, 8 মাস, 9 মাসের আছে, তার সঙ্গে সে একটা ওয়েট লসের হিস্ট্রি দিতে পারে, তার সঙ্গে ও হিস্ট্রি দিতে পারে যে আমার মনে হচ্ছে কেন জানি আমার পেটটা ছোট হয়ে আসছে, রিডিউস দ্য অ্যাবডোমিনাল সাইজ। পেশেন্ট মে গিভ দ্য হিস্ট্রি, অলওয়েজ দিবে তা না, দিতে পারে। আচ্ছা, আরো একটা হিস্ট্রি সে দিতে পারে অনেক সময়, যদি ফিটাল ডিস্টেন্স আসে তাহলে ফিটালের মুভমেন্ট সে বলতে পারে। এখন আমি জেল ফিজিক্যাল এক্সামিনেশন যদি করি, জেল ফিজিক্যাল মধ্যে ওর হলো পালস, ব্লাড প্রেশার, তারপরে হলো হার্ট, লাং, এগুলা সবই নর্মালি থাকে। আচ্ছা, তাহলে আমি জেল ফিজিক্যাল কি পেতে পারি, একটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির একটা কথা আছে, সেহেতু আমরা ওখানে গিয়ে পেশেন্টকে অ্যানিমিক পেতে পারি, অথবা হিমোগ্লোবিন প্যাচিস একটা কজ আছে যেহেতু, তাহলে পেশেন্টকে আমি অ্যানিমিক পেতে পারি, নাও পেতে পারি, অ্যানিমিক পেতে পারি। আচ্ছা, আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি করি, তাহলে আমি হচ্ছে এই যে ফান্ডাল হাইট, জেস্টেশনাল হাইট যেটা, এটা
নর্মালের চেয়ে আমি কম পাবো। তাহলে আমার যে জেস্টেশনাল হাইট এখন পাওয়ার কথা 34 উইকস অফ প্রেগন্যান্সি, সেখানে আমি ফান্ডাল হাইটটা গিয়ে পেলাম হলো 32 উইকস অফ দ্য প্রেগন্যান্সি অথবা 30 উইকস অফ দ্য প্রেগন্যান্সি। হ্যাঁ, 2 সপ্তাহ আমার ডিসপ্যারিটি হচ্ছে বা 4 সপ্তাহ ডিসপ্যারিটি হচ্ছে, এটা একটা। তাহলে ফান্ডাল হাইট লেস দেন দ্যাট অফ জেস্টেশনাল এজ। তাহলে ফান্ডাল হাইটের এখানে টান দিয়ে লিখে রাখো লেস দেন দ্যাট অফ জেস্টেশনাল এজ, লেস দেন দ্যাট অফ জেস্টেশনাল এজ, তাহলে আমাকে ফান্ডাল হাইটটা কম পাবো। শেষে আসা, তারপরে আসা হচ্ছে লাইকার ভলিউম। আমরা যখন পার অ্যাবডোমেন এক্সামিনেশন করি তখন কিন্তু আমরা লাইকার ভলিউম দেখতে পাই। হ্যাঁ, আমরা কিন্তু লাইকার ভলিউমটা একটা অ্যাসেস করতে পারি, ক্লিনিক্যালি আমরা অ্যাসেস করতে পারি লাইকার ভলিউম, যে ফিটাস এবং লাইকারের ভলিউমের মধ্যে একটা রেশিও আছে, যে রেশিওটা আমরা অ্যাসেস করতে পারি। তাহলে এইখানে আমার কাছে দেখে মনে হবে লাইকার ভলিউমও ইনঅ্যাডিকুয়েট। আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তাহলে এখানে লিখবা ইনঅ্যাডিকুয়েট লাইকার ভলিউম, এই লাইকার ভলিউমটা আমি ইনঅ্যাডিকুয়েট লাইকার ভলিউম পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যদি লাইকার ভলিউম কম থাকে তাহলে ফিটাল মাসটা কি হবে? ফিটাল মাসটা হয় ফুল অফ ফিটাস, তার মানে মনে হবে যে পেটের মধ্যে পানি টানি নাই, শুধু ফুল অফ ফিটাস। ও আচ্ছা, লেগে আছে, এটা লেস দেন জেস্টেশনাল পিরিয়ড। আচ্ছা, গুড, ঠিক আছে। আর লাইকার লেখো ইনএডিকুয়েট, লাইকার ভলিউম ইনএডিকুয়েট। আর ফিটাল মাসটা মনে হবে ফুল অফ ফিটাস, অ্যাবডোমেনটা মনে হবে ফুল অফ ফিটাস। তুমি যদি অ্যাবডোমেনটা দেখো তাহলে অ্যাবডোমেনটা তোমার কাছে মনে হবে ফুল অফ ফিটাস। আচ্ছা, তারপরে আমরা একটা কি করি, আমরা সিম্পাইসো ফান্ডাল হাইটটাকে মেজার করি। তাহলে সিম্পাইসো ফান্ডাল হাইটের মেজারমেন্ট যদি করি তাহলে 34 উইকস আমরা 34 সেন্টিমিটার পাওয়ার কথা, সেখানে আমি দেখলাম 32 সেন্টিমিটার পাচ্ছি, তাহলে কম। ম্যাটারাল ওয়েট গেইনটা এটা হলো গ্র্যাজুয়াল ওয়েট গেইন, সিঙ্গেল ওয়েট গেইন নিয়ে তোমার খুব একটা লাভ হবে না। তাহলে গ্র্যাজুয়াল ওয়েট গেইন নিয়ে আমি গত মাসে ওয়েট নিয়েছি যা ছিল ধরো 60 কেজি ছিল, এই মাসে এসে 60 কেজি আছে, অথবা 59 কেজি হয়ে গেছে, তাহলে ওয়েট গেইন হচ্ছে না। হ্যাঁ, সাফিসিয়েন্ট ওয়েট গেইনটা হচ্ছে না। তাহলে এটা আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এন্ড মেজারমেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল গাট এট দ্য লেভেল অফ আম্বিলিকাস, আম্বিলিকাসের যে লেভেল আছে ওই লেভেলে আমরা ফিতা দিয়ে যদি মাপি, ফিতা দিয়ে যদি মাপি তাহলে আমরা আমাদের অ্যাবডোমিনাল গাটটা আমরা মেজার করতে পারি। এবং এই মেজারমেন্টটা হচ্ছে 30 সপ্তাহ পর থেকে প্রতি মাসে 2 ইঞ্চি করে করে অ্যাবডোমিনাল গাটটা বাড়বে। যদি অ্যাবডোমিনাল গাটটা সেই মেজারমেন্টে না বাড়ে তাহলে এটা আমাদের হলো সাসপিসিয়াস যে আমাদের অ্যাবডোমেন যে পরিমাণে এনলার্জমেন্ট হওয়া উচিত ছিল তার চেয়ে কম হচ্ছে। তাহলে ক্লিনিক্যালের মধ্যে আমি এই জন্য আবার রিপিট করছি, আমরা পেশেন্টের আগে হিস্ট্রি নিব, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করবো, পার অ্যাবডোমেনের এক্সামিনেশন করবো। তাহলে আমরা হিস্ট্রির মধ্যে ওর এমনের হিস্ট্রি থাকবে, ও লেস ওয়েট গেনের হিস্ট্রি দিতে পারে, ও ফিটাল মুভমেন্ট লেসে হিস্ট্রি দিতে পারে, অথবা ওর বলতে পারে যে আমার অ্যাবডোমিনাল সাইজটা রিডিউস হয়ে যাচ্ছে, আগের চেয়ে ছোট মনে হচ্ছে, হিস্ট্রি দিতে পারে। আর আমরা যদি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করি পেশেন্টকে অ্যানিমিক পেতে পারি, নাও পেতে পারি, পেশেন্টটাকে ম্যালনিউট্রিশনও পেতে পারি, নাও পেতে পারি। আচ্ছা, আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে পার অ্যাবডোমিনাল তুমি হচ্ছে কি আমরা কি করি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। তাহলে ইন্সপেকশনের মধ্যে আমি চেহারা দেখলাম, দেখে আমার কাছে দেখে একটু লেস দেন দ্যাট অফ জেস্টেশনাল পিরিয়ড মনে হতে পারে। তারপরে আমি হচ্ছে ফান্ডাল হাইট, ফান্ডাল হাইট আমরা দুইভাবে মাপি, একটা হলো সিম্পাইসো ফান্ডাল হাইট মাপি, আর একটা হচ্ছে আমরা লেফট হ্যান্ডের আল্লাল বর্ডার দিয়ে ফান্ডাসে প্রেসার দিয়ে একটা মেজারমেন্ট আমাদের করা আছে 32 উইকসে কত, 34 উইকসে এটা দেখি। তাহলে ফান্ডাল হাইটটা আমরা দেখবো লেস দেন দ্যাট অফ জেস্টেশনাল পিরিয়ড পেলাম। তারপরে আমি পালপেট করলাম, পালপেশন করার সময় আমি লাইকার ভলিউম এন্ড ফিটাল মাস দেখলাম। তাহলে লাইকার ভলিউমও দেখলাম যে এটা ইনঅ্যাডিকুয়েট, ফিটাল মাসটা মনে হবে ইউটেরাস ইজ ফুল অফ ফিটাস, এই টার্মটা বলতে হয়, ইউটেরাস ইজ ফুল অফ ফিটাস। আর সিম্পাইসো ফান্ডাল হাইট লেস হবে, ওয়েট গেইন হবে না, অ্যাবডোমিনাল গাটটা লেস হবে। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালের মধ্যে এটা একটা ডায়াগনোসিস। এখন হচ্ছে আমি আরো কনফার্ম করতে চাই, আমার ক্লিনিক্যালি মনে হলো যে না দিস ইজ এ কেস অফ ইন্টারউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, এরকম যদি মনে হয় তাহলে আমি তখন আর কি করব, তখন আমি আমার বায়োফিজিক্যাল প্রোফাইলের মধ্যে স্পেশালি আল্ট্রাসোনোগ্রামের হেল্প নিয়ে আমাকে ডায়াগনোসিস করতে হবে। আল্ট্রাসোনোগ্রামের হেল্প নিয়ে আমি কনফার্ম দ্য ক্লিনিক্যাল এস্টিমেশন অফ জেস্টেশনাল এজ, আমি এটা কনফার্মেশন করে ফেললাম। ডায়াগনোসিস অফ গ্রোথ রিটার্ডেশন, কতখানি গ্রোথ রিটার্ডেশন সেটাও ডায়াগনোসিস করে ফেলতে পারবে। এন্ড আইডেন্টিফাই দ্য ফিটাস অফ সিমেট্রিক্যাল অর অ্যাসিমেট্রিক্যাল, এটাও বলতে পারবে। সনোগ্রাফিক প্রিডিক্টিভ ভ্যালুস
দ্যাট আর কমনলি ইউজড। আর এখানে একটা জিনিস কি, আল্ট্রাসোনোগ্রাম কিভাবে তোমাকে ডায়াগনোসিস করে তার একটা ভ্যালু আমি দিয়ে রাখছি। তোমরা একটু সংক্ষেপে খালি মনে রাখো যে প্রথম কথা মনে রাখো, যদি আমি আল্ট্রাসোনোগ্রাম করি তাহলে আমাকে জেস্টাশনাল এজও কনফার্ম করে দিতে পারবে, গ্রোথ রেস্ট্রিকশন করে দিতে পারবে, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল এটা বলতে পারবে। তাহলে সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল বলার জন্য যেটা ভালো জিনিস মনে রাখার জন্য, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে তোমার হেড সার্কামফারেন্স আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা এলিভেটেড হবে। হেড সার্কামফারেন্স থেকে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, আগে বললাম যে অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে ব্রেনটা লার্জার দেন দ্যাট অফ লিভার, লিভার চেয়ে অনেক বড় হবে। আর হচ্ছে সিমেট্রিক্যাল হচ্ছে সব সমান থাকবে, নরমাল যা থাকে তাই থাকবে। এই জিনিসটা আমরা, এই দুটো জিনিস আমরা ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, একটা ইয়ে আছে, নরমালে দেখা যায় যে হেড সার্কামফারেন্স আর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স রেশিও যদি মোর দ্যান 1 হবে বিফোর 32 উইকসে। হ্যাঁ, আবার হচ্ছে 32 থেকে 34 উইকসে গিয়ে সমান 1 হবে। আবার হচ্ছে 34 উইকসের পরে গিয়ে আবার লেস দেন হবে। কারণ হলো 34 এর পরে গিয়ে আমরা দেখবো হেড সার্কামফারেন্স বেশি হবে, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স কমে যাবে। কিন্তু অ্যাসিমেট্রিক্যালি হেড সার্কামফারেন্সটা অনেক বেশি বড় হবে। আগে বললাম যে 5 টাইমস বেশি হবে, আর সিমেট্রিক্যালি হেড সার্কামফারেন্স অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা সমান থাকবে। তাহলে আল্ট্রাসোনোগ্রাম